হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকের ক্লাসটা স্পেশাল হতে চলেছে, কারণ এই ক্লাসটা সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিসেলেনিয়াস এবং গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার? অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার? অপশান এ স্মিথ, অপশান বি ভিনসেন্ট, অপশান সি ম্যাক্স মুলার, অপশান ডি উইলিয়াম জন্স। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে স্মিথ। কি হবে? স্মিথ। অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার? হয়ে যাবে স্মিথ। এবং স্মিথ, বিখ্যাত ঐতিহাসিক স্মিথ, সম্রাট অশোকের ধর্মীয় নীতি ও অবদান পর্যালোচনা করে তাকে জাতির প্রথম ধর্মগুরু হিসেবে অভিহিত করেছিলেন। কি হচ্ছে? জাতির প্রথম ধর্মগুরু হিসেবে অভিহিত করেছিলেন। নেক্সট আমরা যদি দেখি, ম্যাক্স মুলার কে ছিলেন? ম্যাক্স মুলার ছিলেন একজন বিখ্যাত জার্মান ভারত তত্ত্ববিদ এবং ভাষাবিদ। কি আছে? ভারত তত্ত্ববিদ বা ভাষাবিদ, যিনি বেদ, প্রাচীন হিন্দু শাস্ত্রে অনুবাদ ও গবেষণার জন্য পরিচিত। তাহলে ম্যাক্স মুলার আমরা জানলাম। ম্যাক্স মুলার কে? তাহলে জার্মান ভারত তত্ত্ববিদ এবং ভাষাবিদ ছিলেন, এবং তিনি বেদ এবং প্রাচীন হিন্দু শাস্ত্রে অনুবাদ ও গবেষণার জন্য পরিচিত ছিলেন। কে হচ্ছে? ম্যাক্স মুলার। নেক্সট উইলিয়াম জন্স। উইলিয়াম জন্স কে ছিলেন? তাহলে উইলিয়াম জন্স ছিলেন 1784 সালে কলকাতায় কি হয়েছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কি হচ্ছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতীয় সাহিত্য ও ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কে হচ্ছে? উইলিয়াম জন্স। 1784 সালে তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। মনে রাখবে, এশিয়াটিক সোসাইটি কত সালে? 1784। মনে রাখবে অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। এগুলি এক্সামে এসেই থাকে এই ধরনের প্রশ্ন। নেক্সট, বিবেকানন্দকে ভারতের কি বলা হয়? বিবেকানন্দকে ভারতের কি বলা হয়? অপশান এ রুসো, অপশান বি ভলতেয়ার, অপশান সি মন্টেস্কো, অপশান ডি মেজিনে। তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রুসো। কি হবে? রুসো। বিবেকানন্দকে ভারতের কি বলা হয়? রুসো বলা হয়। স্বামী বিবেকানন্দের বৈপ্লবিক ও জাতীয়তাবাদী ভাবাদর্শের জন্য তাকে অনেক সময় ভারতের সামাজিক ও আধ্যাত্মিক জাগরণে রুসো বলা হয়। রুসো বলা হয়। আর যদি বলা হয় ভলতেয়ার কে ছিলেন? ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান চিন্তাবিদ। হচ্ছে ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান চিন্তাবিদ ও প্রবন্ধিক, যিনি তার তীব্র ব্যঙ্গাত্মক লেখনীর মাধ্যমে গির্জা তৎকালীন সমাজের গোঁড়ামির বিরোধিতা করেছিলেন। কে? ভলতেয়ার। ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান চিন্তাবিদ। নেক্সট যদি বলা হয় মন্টেস্কু কে ছিলেন? মন্টেস্কু ছিলেন ফরাসি দার্শনিক। কে ছিলেন? ফরাসি দার্শনিক, যিনি সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন, শাসন, বিচার বিভাগ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন। কি হচ্ছে? ক্ষমতার হচ্ছে কি হয়েছে 3টি যে বিভাগ ছিল, অর্থাৎ সরকারের 3টি যে বিভাগ ছিল, আইন, শাসন, বিচার বিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি ছিলেন? প্রবক্তা ছিলেন, এবং ইনি ছিলেন ফরাসি দার্শনিক। নেক্সট হচ্ছে মেজিনি। মেজিনি হলেন ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা। মেজিনি কি ছিলেন? ইতালির যে ঐক্য আন্দোলন হয়েছিল তার অন্যতম প্রধান নেতা ছিলেন হচ্ছে মেজিনি। জাতীয়তাবাদী চিন্তাবিদ, যার আদর্শে ভারতের বহু বিপ্লবী কি হয়েছে? অনুপ্রাণিত হয়েছিলেন। কি হয়েছে? যার আদর্শে ভারতের বহু বিপ্লবী অনুপ্রাণিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে? অপশান এ 1962, অপশান বি 1965, অপশান সি 1971, অপশান সি হচ্ছে 1975। তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1962। কি হবে? 1962। অর্থাৎ 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় 26শে অক্টোবর 1962 ভারতের ইতিহাসে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কত? প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে? 1962 সালে। কিসের জন্য? ভারত ও চীন যুদ্ধের সময়। তারিখ ছিল 26শে অক্টোবর। আর যদি বলা হয় 1965-তে কি হয়েছিল? 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। কি হয়েছে? 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, কিন্তু প্রথম জরুরি অবস্থা 1968 সালে পর্যন্ত অব্যাহত থাকায় নতুন করে ঘোষণা করার প্রয়োজন হয়নি। আর 1971 সালে
ভারত পাকিস্তানের যুদ্ধের সময় 3রা ডিসেম্বর 1971 দেশের দ্বিতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দ্বিতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 1975 সালে হচ্ছে 25শে জুন 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে তৃতীয়বারের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। নেক্সট, ব্রাজিলের সরকারি ভাষা কি? ব্রাজিলের সরকারি ভাষা কি? অ্যান্সার হয়ে যাচ্ছে পর্তুগিজ। ব্রাজিলের সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ। দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ হলো ব্রাজিল, কারণ এটি দীর্ঘদিন পর্তুগালের উপনিবেশ ছিল। কি হচ্ছে এই যে ব্রাজিল 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 কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজ পর্তুগিজ পর্তুগিজদের উপনিবেশ ছিল, তাই এখানকার ভাষা হচ্ছে সাধারণত পর্তুগিজ। স্প্যানিশ, আর স্প্যানিশ দেখতে গেলে ব্রাজিলের প্রতিবেশী প্রায় সমস্ত দক্ষিণ আমেরিকান দেশে যেমন হচ্ছে আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি প্রধান সরকারি ভাষা হলো স্প্যানিশ। আচ্ছা, তার যে প্রতিবেশী প্রায় সমস্ত দক্ষিণ আমেরিকার দেশে আমাদের প্রধান ও সরকারি ভাষা হলো স্প্যানিশ। ফরাসি ইউরোপের ফ্রান্স ছাড়াও দক্ষিণ আমেরিকার ফরাসি, গায়ানাতে ফরাসি ভাষা ব্যবহৃত হয়। ইংরেজি হচ্ছে উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের প্রধান দাপ্তরিক ভাষা হচ্ছে ইংরেজি। নেক্সট, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? তাহলে এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মঙ্গোলিয়া। কোথায়? মঙ্গোলিয়া। গোবি মরুভূমি হলো এশিয়ার বৃহত্তম শীতল মরুভূমি। মনে রাখবে, এশিয়ার যদি বৃহত্তম শীতল মরুভূমি হয় সেটা হয়ে যাবে হচ্ছে গোবি মরুভূমি। এই প্রশ্নগুলি এক্সামে খুবই এসে থাকে, তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ এবং চীনের উত্তর পশ্চিমাংশ জুড়ে বিস্তৃত। তাহলে কোন দিকে বিস্তৃত? চীনের উত্তর পশ্চিমাংশ জুড়ে এটি বিস্তৃত। কোথায় রয়েছে গোবি মরুভূমি? যদি বলা হয় তোমরা বলবে কি মঙ্গোলিয়ায়। ভারতে কি মরুভূমি রয়েছে? ভারতে হচ্ছে থর মরুভূমি। তোমরা জানো ভারতে হচ্ছে থর মরুভূমি রয়েছে, ভারতের থর মরুভূমি। এবং আফ্রিকাতে কি মরুভূমি অবস্থিত? উত্তর আফ্রিকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। ঠিক আছে, সাহারা। এবং দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি অবস্থিত। দক্ষিণ আফ্রিকায় হচ্ছে কালাহারি মরুভূমি অবস্থিত। যদি বলা হয় কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত, তোমরা বলবে দক্ষিণ আফ্রিকা। এবং উষ্ণ মরুভূমি যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, সেটি হচ্ছে সাহারা। কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকায়। নেক্সট, চিলিতে কোন মরুভূমি রয়েছে? দক্ষিণ আমেরিকার চিলিতে পৃথিবীর শুষ্কতম অধ্রুবীয় মরুভূমি আছে আতাকামা রয়েছে। যদি বলা হয় আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত? চিলিতে। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি ব্যাপক পরিমাণে এক্সামে এসে থাকে। পুন্ট সোলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে? পুন্ট সোলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভারত ও ভুটান। ঠিক আছে, ভারত ও ভুটান। ভারত ও ভুটান। পুন্ট সোলিং হলো ভুটানের একটি সীমান্ত শহর। ভুটানের কি হচ্ছে সীমান্ত শহর, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় জয়গাঁও শহরের সাথে যুক্ত। কোন শহরের সাথে যুক্ত? যদি বলা হয় জয়গাঁও, এটি হয়ে যাবে জয়গাঁও। এবং ভারত ও নেপাল যদি বলা হয়, ভারত ও নেপালের মধ্যে অন্যতম প্রধান সীমান্ত হলো চেকপোস্ট হলো রক্সৌল, যেটা হচ্ছে সাধারণত বিহার এবং রানীগঞ্জ নেপালে অবস্থিত। আর ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এবং সীমান্ত পথ হলো পেট্রাপোল, পশ্চিমবঙ্গ এবং বেনাপোল যশোরের সাথে এটি অবস্থিত, যশোরে অবস্থিত। আর যদি ভারত ও চীনের মধ্যে বলে, ভারত চীনের সীমান্ত হচ্ছে লাদাখের নাথুলা পাস এবং অরুণাচল প্রদেশের বুমলা পাসের মতো গিরিপথ রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব, বিপ্লবী গণেশ ঘোষের জন্ম কবে? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1900 সালে। 1900 সালে 22শে জুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী গণেশ ঘোষ চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রগড়ের লুণ্ঠনে অংশ নেন। নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু হয় কবে? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1929 সালে। 1929 অর্থাৎ 2রা জুলাই 1929 সালে বাংলা থিয়েটারের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অভিনেতা নাট্যকার অমৃতলাল বসু, যাকে রসরাজ বলা হয়, এটা মনে রাখবে, অমৃতলাল বসুকে কি বলা হয়? রসরাজ নামে বিখ্যাত। কি হয়েছে? রসরাজ, মনে রাখবে, রসরাজ নামেও তিনি বিখ্যাত।
কোথায় মৃত্যুবরণ করেছিলেন? কলকাতায়। মনে রাখবে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায়? কলকাতায় মৃত্যুবরণ করেন। যদি বলা হয় 1935 সালে কি হয়েছিল? এই বছরে ভারতের প্রথম তৈলাক্ত কাগজ তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পথ প্রশস্ত হয়েছিল। কি হচ্ছে? তৈলাক্ত কাগজ তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পথ প্রশস্ত হয়েছিল। এবং 1925 সালে মহান বিপ্লবী তথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণ ঘটেছিল। 1925 সালে কত? 16 জন। 1925 সালে 16 জন কার প্রয়াণ ঘটেছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণ ঘটেছিল হচ্ছে 1925 সালে 16 জন। আর যদি বলে 1920 সালে এই বছর লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয় এবং গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। কার হয়েছে? বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল 1920 সালে এবং গান্ধীজির নেতৃত্বে এই বছর অসহযোগ আন্দোলন শুরু হয়। ঠিক আছে, জানলাম। পরবর্তী প্রশ্নে যাব। প্রত্ন শব্দের অর্থ কি? প্রত্ন শব্দের অর্থ কি? তো এটি অ্যান্সার হয়ে যাবে, প্রত্ন শব্দের অর্থ হলো প্রাচীন। প্রাচীন অর্থাৎ প্রত্ন শব্দের আক্ষরিক অর্থ হলো পুরনো, আদিম, প্রাচীন। এ থেকেই প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি শব্দটি উৎপত্তি হয়েছে। যদি বলা হয় আর্কিওলজি শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটি হচ্ছে প্রত্ন বা প্রাচীন থেকে উৎপত্তি হয়েছে হচ্ছে আর্কিওলজি, যার অর্থ হলো প্রাচীন সভ্যতার ইতিহাস চর্চা। যার অর্থ হলো প্রাচীন সভ্যতার ইতিহাস চর্চা। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ আফ্রিকায় রয়েছে। কোথায়? দক্ষিণ আফ্রিকায়। ভিক্টোরিয়া জলপ্রপাতটি দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমানায় জাম্বেজি নদীর উপর অবস্থিত। যদি বলা হয় কোন নদীর উপর অবস্থিত? জাম্বেজি রিভার। জাম্বেজি নদীর উপর অবস্থিত। বুঝছো? জাম্বেজি নদীর উপর অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত। বৃহৎ জলপ্রপাত। যদি বলা হয় উত্তর আমেরিকায় কোন জলপ্রপাত রয়েছে? উত্তর আমেরিকায় কানাডা সীমান্তে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। ব্যাপক পরিমাণে এটি এসে থাকে এক্সামে। এই প্রশ্নটি প্রায়শই পড়ে থাকে এক্সামে, তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে উত্তর আমেরিকায় যে জলপ্রপাতটি রয়েছে নায়াগ্রা জলপ্রপাত, এটি এক্সামে এসেই থাকে। তো যদি বলা হয় উত্তর আমেরিকায় কোন জলপ্রপাত অবস্থিত, তাহলে তোমরা বলবে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত। আর এশিয়ার ভারতের কর্ণাটকে অবস্থিত বিখ্যাত যোগ বা গেরসপ্পা জলপ্রপাত। কি হচ্ছে? যোগ বা গেরসপ্পা জলপ্রপাত রয়েছে। কোন নদীর উপর যদি বলা হয়, তাহলে বলবে সরাবতী নদীর উপর হচ্ছে যোগ বা গেরসপ্পা জলপ্রপাতটি অবস্থিত। কোথায় রয়েছে এটি? ভারতের কর্ণাটকে অবস্থিত। এটি কোথায় হচ্ছে? ভারতের কর্ণাটকে অবস্থিত এই যোগ জলপ্রপাত। আর ইউরোপের আইসল্যান্ড, সুইজারল্যান্ড রাইন জলপ্রপাত কিছু মাঝারি ধরনের জলপ্রপাত দেখতে পাওয়া যায়। নেক্সট, মাদার ইন্ডিয়া বইটির রচয়িতা। মাদার ইন্ডিয়া বইটির রচয়িতা হলেন ক্যাথরিন মেয়। কি হচ্ছে? ক্যাথরিন মেয়। 1927 সালে মার্কিন লেখিকা ক্যাথরিন মেয় বিতর্কিত মাদার ইন্ডিয়া বইটি প্রকাশ করেন, যেখানে ভারতীয় সমাজ সংস্কৃতির তীব্র সমালোচনা করেছিলেন ক্যাথরিন মেয় তার এই মাদার ইন্ডিয়া বইটিতে। এবং ভগিনী নিবেদিতা যদি বলা হয়, স্বামী বিবেকানন্দের শিষ্যা, যিনি দ্য মাস্টার এজ আই সো হিম এবং ক্রেডেড টেলস অফ হিন্দুইজম বইগুলি রচনা করেছিলেন। কে হচ্ছে? ভগিনী নিবেদিতা। মহাত্মা গান্ধী। ক্যাথরিন মেয়র এই বইটিকে গান্ধীজি ডাস্টবিন পরিদর্শকের রিপোর্ট বা ড্রেন ইন্সপেক্টর রিপোর্ট বলে কটাক্ষ করেছিলেন। কে কটাক্ষ করেছিলেন? যদি এক্সামে পড়ে যে ড্রেন ইন্সপেক্টর রিপোর্ট নামে কে কটাক্ষ করেছিলেন ক্যাথরিন মেয়র মাদার ইন্ডিয়া বইটিকে, তাহলে তোমরা বলবে মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে সরোজিনী নাইডু। ভারতের কোকিল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। এই প্রশ্নটি এটি খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে প্রায়শই এসে থাকে। যদি বলা হয় কি হচ্ছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, তাহলে বলবে সরোজিনী নাইডু। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড
কাব্যগ্রন্থ রচনা করেন? সরোজিনী নাইডু তাহলে যে কাব্যগ্রন্থটি ছিল তা হলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। তোমরা অবশ্যই মনে রাখবে, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন আজকে আমরা এই স্পেশাল ক্লাসে ডিসকাস করছি। পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে? পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1986। 1986 সালে 84 কি হয়, ভোপাল গ্যাস দুর্ঘটনার পর ভারত সরকার পরিবেশ মান উন্নয়ন ও সুরক্ষার জন্য 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বা পরিবেশ সুরক্ষা আইন পাস করা হয়। কিসের জন্য? 1984 সালে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, সেই গ্যাস দুর্ঘটনার পর ভারত সরকার পরিবেশের মান উন্নয়ন ও সুরক্ষার জন্য 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বা পরিবেশ সুরক্ষা আইন পাস করা হয়। আর 1972 সালে কি হয়েছিল? এই বছর বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস করা হয়েছিল। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। প্রত্যেকটা অপশানই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অপশানই আমি ডিসকাস করে দিয়েছি ভিডিওতে, প্রত্যেকটা অপশানই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো আমি তোমাদের এই ক্লাসটি রেডি করেছি। প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে টপিক ধরে ধরে ডিপে গিয়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো। ক্লাসটি দেখো এবং খুবই হেল্পফুল হবে। 1980 সালে কি হয়েছিল? এই বছর অরণ্য সংরক্ষণ আইন কার্যকর হয়। ঠিক আছে, অরণ্য যে সংরক্ষণ আইন, এটি কি হয়েছিল? কার্যকর হয়েছিল কত সালে? 1980। এটিও গুরুত্বপূর্ণ, এটিও গুরুত্বপূর্ণ। 2002 সালে কি হয়েছিল? এবছর ভারতের জীব বৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল, জীব বৈচিত্র্য আইন কোথাও 2002। প্রত্যেকটি অপশানই এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি অপশানই দেখে যাবে, এগুলো এক্সামে আসার মতো। পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 175। পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে থাকে, যার গড় হিসাব করলে 175 সেমি দাঁড়ায়। কি আছে? যার গড় যদি হিসাব করি আমরা 175 সেমি দাঁড়ায়। 120 সেন্টিমিটার এটি ভারতের কিছু শুষ্কতর মালভূমি অঞ্চল, এই পরিমাণ মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। আর 250 সেন্টিমিটার পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং ডুয়ার্স এলাকায় বার্ষিক বৃষ্টিপাত 300 সেমি বা তার বেশি হয়। 80 সেন্টিমিটার পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম পশ্চিমাংশে মালভূমি অঞ্চল বৃষ্টিপাত বেশ কম হয়, যা প্রায় 100 সেমি বা তার নিচে থাকে। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওয়াশিংটন। কোথায়? ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এর সদর দপ্তর অবস্থিত। এটি 1944 সালে ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি বলা হয় IMF এর ফুল ফর্ম কি, তাহলে তোমরা বলবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে IMF এর ফুল ফর্ম, হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি। এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। নেক্সট, জেনেভাতে কি রয়েছে? জেনেভাতে সুইজারল্যান্ড, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা। তো মনে রাখবে, যদি বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এর সদর দপ্তর কোথায়, তাহলে বলবে জেনেভা। এবং বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, সেটাও জেনেভা হয়েছে। মনে রাখবে, এগুলি এক্সামে এসেই থাকে, খুবই ইম্পর্টেন্ট। প্যারিসে রয়েছে, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে, ওয়াশিংটন, এটা তো আমরা জানলাম। ওয়াশিংটনে কি কি রয়েছে? ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার রয়েছে। নিউ ইয়র্কে আমাদের রাষ্ট্রসংঘ রয়েছে, ইউনিসেফ রয়েছে হচ্ছে নিউ ইয়র্কে, প্রধান কার্যালয় এর হচ্ছে নিউ ইয়র্কে।
প্রত্যেকটি ভালোভাবে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভারতের দেশপ্রিয় নামে অভিহিত করা হয় কাকে? অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বাংলা মানুষ পরম শ্রদ্ধায় দেশপ্রিয় উপাধিতে ভূষিত করেছিলেন। চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়? তিনি বাংলা মানুষের কাছে দেশবন্ধু। মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়? দেশবন্ধু। দেশবন্ধু, দেশবন্ধু। আর ইনাই কি বলা হয়? দেশপ্রিয়। দেশপ্রিয়, এটি অনেক সময় অনেকে গুলিয়ে যায় যে দেশপ্রিয় আর দেশবন্ধু দুটো গুলিয়ে যায়। তো সুতরাং মনে রাখবে, চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়? দেশবন্ধু বলা হয় বা ফ্রেন্ড অফ দ্য নেশন বলা হয়। আর যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কি বলা হয়? দেশপ্রিয় বলা হয়। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এই মহান নেতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি উপাধিতে সম্মানিত করেছে। এটা তোমরা সবাই জানো, এটা পড়ার মতো কিছু নেই, সবাই জানে এটা। এবং বালগঙ্গাধর তিলক ভারতের এই চরমপন্থী নেতাকে জনগণ লোকমান্য উপাধিতে ভূষিত করেছিলেন। মনে রাখবে, বালগঙ্গাধর তিলককে কি লোকমান্য হিসাবে আমরা জানি। এটি খুবই গুরুত্বপূর্ণ। দেশবন্ধু আর দেশপ্রিয় দুটো খুবই, অনেক সময় আমরা গুলিয়ে গিয়ে যাই যে দেশপ্রিয় দেশবন্ধু দুটো গুলিয়ে গিয়ে যায়। এটা মনে রাখবে যে দেশপ্রিয় সাধারণত যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হয় এবং চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। নেক্সট, ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? সার্বভৌম সম্রাট কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। কে আছে? মহাপদ্মনন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, তিনি মৌর্য সম্রাটের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতের প্রথম বৃহৎ অখণ্ড সাম্রাজ্য গড়ে তোলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর অজাতশত্রু কে ছিলেন? অসংখ্য বংশের রাজা ছিলেন, কৌশল বৈশালী জয় করে মগধের শক্তি বৃদ্ধি করেছিলেন। কে হচ্ছে? অজাতশত্রু। যদি বলা হয় বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন অসংখ্য বংশের প্রতিষ্ঠাতা ও মগধ সাম্রাজ্যের প্রকৃত গোড়াপত্তনকারী। আর মহাপদ্মনন্দ কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। মহাপদ্মনন্দকে ভারতের ইতিহাসের প্রথম সার্বভৌম বা একরাট শাসক বলা হয়। যদি এক্সামে পড়ে প্রথম সার্বভৌম একরাট শাসক কাকে বলা হয় ভারতের ইতিহাসে, তাহলে তোমরা বলবে মহাপদ্মনন্দ। কে হচ্ছে? মহাপদ্মনন্দ, যিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, যিনি উত্তর ভারতের বহু রাজ্য জয় করে একছত্র শাসন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর ভারতের বহু রাজ্য জয় করে একছত্র শাসন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী? বায়ুমণ্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী? তাহলে অ্যান্সার হয়ে যাবে এটি ট্রপোস্ফিয়ার। কি হবে? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলে হচ্ছে সর্বনিম্ন স্তর। কি হচ্ছে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলে এই প্রথম স্তরেই ঝড়, বৃষ্টি, মেঘ ইত্যাদি যাবতীয় আবহাওয়াগত পরিবর্তন ঘটে। এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এই স্তরে ঝড় বৃষ্টি, মেঘ ইত্যাদি যাবতীয় আবহাওয়াগত যে পরিবর্তন হয়ে থাকে সেগুলো ঘটে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি? ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে। কেন ক্ষুব্ধমণ্ডল বলে থাকি? কারণ এই স্তরে হচ্ছে প্রাকৃতিক যাবতীয় জিনিস ঘটে থাকে, যেরকম হচ্ছে ঝড়, বৃষ্টি, মেঘ ইত্যাদি স্তরেই ঘটে। নেক্সট থাকলো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার ঠিক অপরে অবস্থিত। ট্রপোস্ফিয়ারের ঠিক অপরে অবস্থিত হচ্ছে কি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে অবস্থিত। শান্তমণ্ডল, এটি হচ্ছে শান্তমণ্ডল, যেখানে মেঘ বৃষ্টি থাকে না। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সাধারণত মেঘ বৃষ্টি দেখতে পাওয়া যায় না। স্তরকে আমরা হচ্ছে সাধারণত জেট বিমান চলাচল করে এই স্তরে। এই স্তরে ওজোন গ্যাস স্তর থাকে বা ওজোন লেয়ার থাকে। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে অনেক সময় এক্সামে এসে থাকে যে ওজোন স্তর কোন স্তরে, মানে ওজোন গ্যাস কোন স্তরে দেখা যায়, তাহলে তোমরা বলবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন গ্যাস দেখতে পাওয়া যায়। আবার এক্সামে এসে থাকে যে জেট বিমান কোন স্তরে চলাচল করে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারলে যে জেট বিমান কোন স্তরে চলাচল করে। জেট বিমান সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। কোথায়? জেট বিমান হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন কভার করলাম, যে জেট বিমান কোথায় চলাচল করে এবং ওজোন গ্যাস কোথায় পরিলক্ষিত করা যায়। তাহলে তোমরা বলবে ওজোন গ্যাস সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় এবং
জেট বিমান চলাচল করে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। নেক্সট যাব মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে দেখলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হচ্ছে মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, উচ্চতা প্রায় 80 কিমি পর্যন্ত। এখানে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। হ্যাঁ, এটা এক্সামে এসে থাকে যে কোন স্তরে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, তাহলে তোমরা বলবে কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্তরে এসে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। কারণ কেন ছাই হয়ে যায়? কারণ বায়ুমণ্ডলে এটি হচ্ছে শীতলতম স্তর, তাই এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়েছে। নেক্সট যাব, নেক্সট যেটি রয়েছে হচ্ছে এক্সোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলে একদম শেষ প্রান্তের স্তর করে শেষ প্রান্তে অবস্থিত, সব থেকে উপরে, এবং এটি প্রায় 500 থেকে 1000 কিমি উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকটি দেখবে, প্রত্যেকটি এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, যতগুলো ডিসকাস করে দিলাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান? বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। কে? কৃষ্ণ কুমার মিত্র। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার সম্পাদিত বিখ্যাত সঞ্জীবনী পত্রিকায় তিনি সর্বপ্রথম ব্রিটিশ পণ্য বয়কট বা বর্জনের আহ্বান জানান। কোন পত্রিকা? সঞ্জীবনী। মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ কুমার মিত্র যদি এক্সামে এভাবে প্রশ্ন হয়ে থাকে যে কৃষ্ণ কুমার মিত্র কোন পত্রিকার মাধ্যম দিয়ে তার ব্রিটিশ পণ্য বয়কট বা বর্জনের আহ্বান জানিয়েছিলেন, তাহলে তোমরা কি বলবে? সঞ্জীবনী পত্রিকা। কি হচ্ছে? সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে। কত সালে? 1905 সালে আমাদের কি হচ্ছে? বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গ তোমরা বলে দেখি, বঙ্গভঙ্গ সাধারণত 1905 সালে হয় এবং পরবর্তীকালে এটা 1911 সালে কি হয়েছে? রদ করা হয়েছে। কে রদ করেছে? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের সহায়তায় হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এবং লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ শুরু করেছিল। এটা মনে রাখবে। নেক্সট, শিবালিক পাহাড়ের উপত্যকাগুলি কি নামে পরিচিত? এটি অ্যান্সার হিসেবে যে দুন। কি নামে পরিচিত? দুন। হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাগুলি ভারতের উত্তরাঞ্চলে দুন বলা হয়, যেমন হচ্ছে দেহরাদুন রয়েছে। এই যে ভাবর হচ্ছে হিমালয় থেকে নেমে আসা নদীগুলি বয়ে আনা নদী ও পাথর জমে তৈরি হওয়া ছিদ্রযুক্ত ভূমিভাগ হচ্ছে সাধারণত কি হচ্ছে? ভাবর। আর তরাই হচ্ছে হিমালয়ের পাদদেশে স্যাঁতসেঁতে ঘন অরণ্যবৃত অঞ্চলকে তরাই বলা হয়। আর তাল হলো উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক হ্রদগুলির স্থানীয় তাল বলা হয়, যেমন হচ্ছে নৈনিতাল, ভীমতাল বলে। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে যে তাল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তোমরা অবশ্যই উত্তরাখণ্ডে হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক হ্রদগুলির স্থানীয় ভাষায় তাদেরকে তাল বলা হয়। যদি তোমাদের বলা হয় যে নৈনিতাল কোথায় অবস্থিত, তোমরা বলবে উত্তরাখণ্ড। ভীমতাল কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। আচ্ছা, তাল রিলেটেড যদি কোনো কিছু হয় তো সেগুলি কোথায় অবস্থিত? এগুলি হচ্ছে সাধারণত উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট যাও পরবর্তী প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডের শেফিল্ড। কি আছে? ইংল্যান্ডের শেফিল্ড। 1857 সালে 24 অক্টোবর ইংল্যান্ডের প্রতিষ্ঠিত শেফিল্ড এফসি হলো ফিফা কর্তৃক স্বীকৃত বিশ্বের সবচেয়ে পুরনো সক্রিয় ফুটবল ক্লাব। আর মোহনবাগান হলো 1889 সালে প্রতিষ্ঠিত ভারতের তথা এশিয়ার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান ক্লাব। আর ম্যানচেস্টার ইউনাইটেড 1878 সালে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবল ক্লাব। রিয়াল মাদ্রিদ স্পেনের অত্যন্ত সফল ও জনপ্রিয় ক্লাব 1902 সালে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রথম আইসিএস উত্তীর্ণ হন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে প্রথম ভারতীয় হিসেবে অত্যন্ত কঠিন ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় কি হয়েছিল? উত্তীর্ণ হয়েছিল। আইসিএস পত্রিকায় উত্তীর্ণ হয়েছিল। 1920 সালে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু ব্রিটিশদের অধীনে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে চাকরি থেকে ইস্তফা দেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ভারতীয় হিসেবে 1869 সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু সামান্য টেকনিক্যাল কারণে তাকে
প্রথমে বাদ দেওয়া হয়, পরে তিনি কাজে যোগ দেন এবং পরে বরখাস্ত হন। রাসবিহারী বসু বিখ্যাত ভারতীয় আইনজীবী, সমাজসেবক এবং কংগ্রেসের নরমপন্থী দলের নেতা ছিলেন হচ্ছে রাসবিহারী বসু। আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত? আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত? এটি হয়ে যাবে ক্ষয়িষ্ণু পর্বত। ক্ষয়িষ্ণু পর্বত রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বতটি কোটি কোটি বছরের প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে বর্তমানে অবশিষ্ট ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। কিছু ক্ষয়জাত পর্বতে বা রেসিডুয়াল। এটি ভারতের প্রাচীনতম পর্বতমালা। উদ্ভিদ বলয় আরাবল্লী পর্বত হচ্ছে প্রাচীনতম পর্বত এবং এটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে বর্তমান। বঙ্গীয় ভূগোলনের ফলে মুচকে ভাঁজ হয়ে তৈরি হওয়া পর্বত, যেমন হিমালয় পর্বতমালা হচ্ছে বঙ্গীয় পর্বত। স্তূপ পর্বত যেরকম সাতপুরা, পিন্দ পর্বত, এগুলোকে স্তূপ পর্বত বলা হয়। আগ্নেয় পর্বত আগ্নেয়গিরি লাভা ভস্ম জমে যে পর্বত গঠিত হয়ে থাকে হচ্ছে আগ্নেয় পর্বত, যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা এর উদাহরণ। নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেটোর সদর দপ্তর সাধারণত ব্রাসেলসে অবস্থিত। কোথায়? ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। অর্থাৎ বলে যদি ব্রাসেলস কোথায় আছে বলা হয়, তাহলে বেলজিয়ামের রাজধানীকে ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নেটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। এটি 1949 সালে গঠিত হয়। আচ্ছা, যদি বলা হয় নেটোর ফুল ফর্ম কি? নেটোর ফুল ফর্ম কি যদি বলা হয়, তাহলে বলবে নর্থ আটলান্টিক ট্রিটি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় ঘটেছিল আর কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সাধারণত অমৃতসরে ঘটেছিল। কোথায়? অমৃতসরে। পাঞ্জাবে অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগের নামক উদ্যানে 1919 সালে 13 এপ্রিল ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্রীয় ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালান। কবে ঘটেছিল? তাহলে 1919 সালে হচ্ছে 13 এপ্রিল। 13 এপ্রিল ঘটে 1919 সালে 13 এপ্রিল। নেক্সট, তোমরা এগুলি দেখে নেবে, অবশ্যই পারলে স্ক্রিনশট করে দেখে নেবে বা পজ করে ভিডিওটি অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। বাকি যে এক্সট্রা যে তথ্যগুলি দেওয়া আছে আমি ইম্পর্টেন্টগুলো অবশ্যই ডিসকাস করে দিচ্ছি। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? তো অ্যান্সার হয়ে যায় 1498 সাল। কত? 1498 সাল। 20 মে 1498 সালে পর্তুগিজ নামে ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতের কেরালের কালিকট বন্দরে প্রথম। এটা অবশ্যই প্রশ্ন এসে থাকে যে ভাস্কো দা গামা ভারতের কোথায় প্রথম এসেছিলেন? তারা বলবে কেরালার কালিকট বন্দরে প্রথম ভাস্কো দা গামা পদার্পণ করে। এবং ইউরোপ থেকে ভারতে আসার সময় সমুদ্রপথ আবিষ্কার করে। অবশ্যই মনে রাখবে। এই 1526 সালে তোমরা জানো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এবং বাবর ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। নেক্সট, 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে। এটি অনেক সময় প্রশ্ন এসে থাকে যে 1492 সালে কোন নাবিক হচ্ছে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছে? তাহলে বলবে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস। ঠিক আছে, ক্রিস্টোফার কলম্বাস। নেক্সট, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কবে? 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 3রা মার্চ 1707 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব মহারাষ্ট্রের আহমেদনগর 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকে মোগল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে হচ্ছে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। 1975 সালে ইংল্যান্ডে প্রথম পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কে চ্যাম্পিয়ন হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ। তাহলে বলা হয় প্রথম বিশ্বকাপ যে 1975 সালে হয়েছিল তার উইনার কে ছিল? ওয়েস্ট ইন্ডিজ। তোমরা মনে রাখবে কাকে হারিয়েছিল? অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বীরবল কার ছদ্মনাম? বীরবল ছিল প্রথম চৌধুরীর ছদ্মনাম। প্রথম চৌধুরী বাংলা সাহিত্য চলিত ভাষা অন্যতম প্রবক্তা প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে। কি হয়েছে? প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনাম কি হয়েছে? ব্যবহার করেন প্রমথ চৌধুরী।
বীরবলে হালখাতা সহ বহু ধারাল প্রবন্ধ রম্য রচনা লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রথম জীবনে অনিলা দেবী ছদ্মনামে কিছু লেখালেখি করেছিলেন। যদি বলা হয় অনিলা দেবী ছদ্মনামে কে লেখালেখি করেছিলেন, বলবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তরুণের ছদ্মনাম হিসেবে ভানু সিংহ ঠাকুর, এটি এক্সামে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট, এটিও ইম্পর্টেন্ট। হচ্ছে ভানু সিংহ ঠাকুর নামে কে পরিচিত যদি বলা হয় তাহলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র মাঝে মাঝে কমলাকান্ত ছদ্মনাম ব্যবহার করে রসাত্মক সামাজিক প্রবন্ধ লিখতে। ঠিক আছে, কমলাকান্ত, তোমরা অবশ্যই মনে হয় কমলাকান্ত ছদ্মনাম কাজ ছিল তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট, আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? আকাশ হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপকারী একটি ক্ষেপণাস্ত্র। এটি সাধারণত আকাশ হলো ভারতের তৈরি একটি মাঝারি পাল্লার পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছিল। আর ভূমি থেকে ভূমিতে হচ্ছে ভারতের বিখ্যাত ট্যাকটিক্যাল মিসাইল পৃথ্বী অগ্নি হলো ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র, মানে ভূমি থেকে ভূমিতে লঞ্চ করা হয়। নেক্সট, রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু হয় কত সালে? 2002 সালে। ধীরুভাই আম্বানি 2002 সালে 6 জুলাই 2002 সালে ভারতের অন্যতম সফল শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরেজলাল হীরাচন্দ আম্বানি ধীরুভাই আম্বানি মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠিক আছে, আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।